যদি তোমার প্রিয় মানুষটির স্মৃতি প্রতিদিন সকালে মুছে যায় আর সেই ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য তোমাকে প্রতিদিন নতুন করে প্রেমে পড়তে হয়, তাহলে কি করবে? এমনই একটি গল্প নিয়ে 2022 সালে মুক্তি পায় জাপানিজ রোমান্টিক ড্রামাটিক মুভি ইভেন ইফ দিস লাভ ডিসঅ্যাপিয়ার্স ফ্রম দ্য ওয়ার্ল্ড টুনাইট, যেখানে স্মৃতিহীনতার অন্ধকারে আলো হয়ে জ্বলে ওঠে এক নিঃস্বার্থ ভালোবাসা। এই মুভির প্রতিটি মুহূর্ত, প্রতিটি সংলাপ আর নিঃশব্দ ভালোবাসা নিয়ে যাবে তোমাকে এক ভিন্ন অনুভবের জগতে। চলো ডুবে যাই এক মিথ্যে প্রেমের অসাধারণ গল্পে। গল্পের শুরুতে মাওরি নামের এই মেয়েটিকে দেখানো হয়। তার মেমোরি লসের প্রবলেম রয়েছে। 3 বছর আগে একটা কার অ্যাক্সিডেন্টের পর থেকে সে কিচ্ছু মনে রাখতে পারে না। একবার ঘুমিয়ে পড়লেই সে আগের দিনের সমস্ত কথা ভুলে যায়। তাই তার বেডের সামনে লেখা আছে তার মেমোরি লসের কথা, তার ডায়েরি পড়ার কথা। ঘুম থেকে উঠে তার ডায়েরি পড়েই সে আগের দিনের কথা জানতে পারে। তবে আজ তার গতকালের সমস্ত কথাই মনে রয়েছে। তার বাবা মা তাকে ডক্টরের কাছে নিয়ে গেলে জানতে পারে মাওরি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করেছে, তার ব্রেনের ড্যামেজ হিল করতে শুরু করেছে। এটা শুনে তারা সবাই অনেক খুশি। মাওরির এই মেমোরি লসের কথাটা তার বাবা মা ছাড়া আরো একজন জানে, তার বেস্ট ফ্রেন্ড ইজুমি। মাওরি তাকে কল করে জানায় সে গতকালের সমস্ত কথা মনে রাখতে পারছে, সে সুস্থ হতে শুরু করেছে। বেস্ট ফ্রেন্ডের কাছে এত ভালো খবর পেলেও ইজুমির চোখে মুখে কোনো এক চিন্তার ছায়া নেমে আসে। এদিকে মাওরি তার মায়ের সাথে ঘরের সমস্ত দেয়ালের লেখাগুলোকে এখন খুলে ফেলছে। এখন তার এসবের প্রয়োজন নেই। তখনই সে একটা ড্রয়িং বুক খুঁজে পায়। এরপর সে ইজুমির সাথে দেখা করতে আসে একটা কফি শপে। ইজুমি জিজ্ঞেস করে তার এখন কোন কোন স্মৃতি মনে আছে। মাওরি জানায় তার মনে আছে সে হাই স্কুলের সিনিয়র ছিল, আর ওই কার অ্যাক্সিডেন্টের পর তার শুধু গতকালের কথা মনে আছে। ডক্টর বলেছে পুরনো স্মৃতি মনে পড়বে না, তবে এখন থেকে সে আর কোনো কিছু ভুলবে না। এরপর মাওরি তাকে ওই স্কেচ বুকে আঁকা একটি ছেলের ড্রয়িং দেখায়, যে ছেলেকে সে প্রতিটা পাতায় ড্র করেছে। জিজ্ঞেস করে এই ছেলেটিকে। ইজুমি ইতস্ত হয়ে বলে এর সাথে তার সামার ব্রেকে লাইব্রেরিতে দেখা হয়েছিল। মাওরি ছেলে মানুষের ড্রয়িং করতে চেয়েছিল, আর এই ছেলেটি তার মডেল হয়ে সাহায্য করেছিল। মাওরি বলে আমার এসব কিছু মনে নেই, তবে আমি খুশি যে আমার তোমার কথা মনে আছে। ইজুমি বাড়িতে এসে ডায়েরি ভর্তি একটা বক্স বের করে, আর তাতেই রয়েছে মাওরির ডায়েরি। সেখানে প্রথমেই লেখা রয়েছে তুরু কামিয়া নামের এই ছেলেকে কখনোই ভুলো না। অন্যদিকে মাওরি রাতে আবার ড্রয়িং বুকে ওই ছেলেটির ছবি দেখতে পায়। আর এখান থেকে গল্প চলে যায় অতীতে। তুমি কি আমার সাথে ডেটে যাবে? হঠাৎ একদিন তুরু এসে মাওরিকে এসে জিজ্ঞেস করে। মাওরি এটা বুঝতে পারে তুরু এটা মন থেকে বলছে না। আসলে স্কুলের কিছু ছেলে তাকে জোর করে এটা বলতে বলেছে। মাওরি তার নাম এবং ক্লাস জানতে চায়। এরপর সে বলে তুরু, আমি তোমার সাথে কাল ক্লাসের পরে দেখা করি। এই বলে মাওরি সেখান থেকে চলে যায়। মাওরিকে এমন রাজি হতে দেখে ছেলেগুলো একদমই অবাক। তুরু ওই ছেলেদেরকে বলে তার কথা মতো সে কাজ করেছে, এখন যেন তার বন্ধুকে তারা বিরক্ত না করে। তুরু তার বাবার সাথে থাকে। মা ছেলেবেলাতে মারা গিয়েছে। বাড়ির সমস্ত কাজ তুরুর নিজেকেই করতে হয়। তার বাবা নিজের চাকরিটাও ছেড়ে দিয়েছে, কারণ সে আবার বই লেখার চেষ্টা করবে। এটা তুরুর মায়ের শেষ ইচ্ছে ছিল। চাকরি ছাড়লেও তুরুর বাবা বই লিখতে পারছে না, সারাক্ষণ ড্রিঙ্কস করতেই থাকে, আর তাকেও সামলাতে হয় তুরুকে। তাই পরদিন স্কুলে সবাই তুরুর দিকে বারবার দেখছে। সে বুঝতে পারছে না কি হয়েছে। তখনই একজন মেয়ে এসে দেখায় মাওরিকে প্রপোজ করার এই ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে। তার ক্লাসমেটরা এটা করেছে। ক্লাস থেকে বেরিয়ে আসতেই ইজুমি তার পথ আটকায়। জিজ্ঞেস করে তোমরা কি সত্যি ডেট করছো? তুমি তো মাওরির ক্লাসেও পড়ো না, আর কোনোদিন তোমাকে দেখিও নি। তাহলে এটা কি লাভ অ্যাট ফার্স্ট সাইট ছিল? তুরু বলে হ্যাঁ, অমনি। ইজুমি ফুল গুন্ডা মোড়ে তাকে বলতে থাকে যদি তুমি ভাবো শুধু টাইম পাস করবে তার সাথে, তাহলে এসব কিছু করো না। তুরু খুবই অস্বস্তিতে পড়ে যায়। তখনই ক্লাসের বেল বাজতেই সে কোনো রকমের সেখান থেকে চলে যায়। বিকেলে সে যখন ক্লাসে বসেছিল তখন মাওরি তার কাছে আসে। তাকে জিজ্ঞেস করে তাহলে আমরা কবে ডেটে যাব? তুরু সাথে সাথে বলে ওঠে তার বন্ধুকে বুলির হাত থেকে বাঁচাতে সে একটা ফেক প্রপোজ করেছিল। মাওরি জিজ্ঞেস করে তুমি কি আমার সাথে ডেট করতে চাও না? তুরু এবার কিছু বলতে পারে না। মাওরি তাকে সবকিছু বুঝায়। যেহেতু সে স্কুলের সবচেয়ে পপুলার মেয়ে, তাই তাদের ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে। আর তাছাড়া তোমার বন্ধু যদি জানতে পারে তাকে বাঁচাতে তুমি এসব করেছো, তাহলে তারও তো খারাপ লাগবে, তাই না?
এইসব কারণেই তারা ঠিক করে দুজন কিছুদিনের জন্য কাপল হবার নাটক করবে। আর এই জন্য মাউরি কিছু নিয়মও ঠিক করে। 1, তারা শুধুমাত্র স্কুলের শেষে কথা বলবে। 2, SMS যত সম্ভব ছোট করতে হবে। আর 3, কখনই পরস্পরের প্রেমে পড়া যাবে না। আর এখান থেকে শুরু হয় তাদের এই মিথ্যে প্রেমের গল্প। স্কুলের সবাই তো এটা দেখে একদমই অবাক যে তুরু সবচেয়ে পপুলার মেয়েকে ডেট করছে। মাউরি তুরুর সমস্ত ভালো লাগা, খারাপ লাগা, ফ্যামিলি, প্রিয় জিনিস সবকিছু তার কাছ থেকে জেনে ডায়েরিতে নোট করতে থাকে। তারা একে অপরের সাথে অনেক সময় কাটাতে শুরু করে। পরদিন তুরু এটা একাই ভাবতে থাকে এই ফেক কাপল কন্ডিশনগুলো সত্যি খুব ভালো। শুধুমাত্র স্কুলের শেষে কথা বলা হবে, SMS-টা যত সম্ভব ছোট করা হবে, আর কখনই প্রেমে পড়া যাবে না। তবে আজ মাউরি তাকে বলে, আমরা কি কোথাও বাইরে ঘুরতে যাব? তুরু বলে, ডেটে? সে জানায় হ্যাঁ, যেহেতু আমরা কাপল তাই আমাদের বাইরে যাওয়া উচিত। আগামী রবিবার তারা ডেটে যাবে বলে ঠিক করে। তবে তার আগে তারা যাবে ইজুমির বাড়িতে, কারণ ইজুমি মাউরির বেস্ট ফ্রেন্ড, তাই সে তুরুর ইন্টারভিউ নেবে। তবে তুরু খুব ভালোভাবে বুঝে যায় এটা কোনো ইন্টারভিউ নয়, এটা ইন্টারোগেশন হতে চলেছে। ইজুমির বাড়িতে এসে তুরু তো একদমই অবাক, এত বড় বাড়িতে ইজুমি থাকে। মাউরি জানায় ইজুমির মা একজন ফেমাস ডিজাইনার। তুরু কথা বলতে বলতেই এখানে ফুমিনু নিসাকাবা নামের এক লেখকের বই দেখতে পায়। ইজুমি তাকে বলে সে ফুমিনুর অনেক বড় ফ্যান। তখনই মাউরি তার ডায়েরি চেক করে দেখতে পায় তুরু আসলে এই লেখকেরই ফ্যান। এটা শুনে তো ইজুমি একেবারেই তুরুকে পছন্দ করে নেয়। এরপর তারা তিনজন ব্যালকনিতে গিয়ে সুন্দর এই সানসেটকে উপভোগ করতে থাকে। মাউরিকে এত ছবি তুলতে দেখে তুরু বলে, এত ছবি না তুলে ভালো করে সানসেটকে দেখে নাও। ইজুমি করুণ দৃষ্টিতে মাউরিকে দেখতে থাকে, কারণ তুরু না জানলেও সে জানে মাউরি কেন এত ছবি তুলছে। সে এই সমস্ত মুহূর্ত আগামীকালই ভুলে যাবে। মুহূর্তগুলোকে তার স্মৃতিতে ধরে রাখার একটাই উপায়, সেগুলোকে ডকুমেন্ট করে রাখা। পরদিন সকালে মাউরি ঘুম থেকে উঠে সে কিছু মনে করতে পারছে না। দেয়ালের লেখা দেখে সে তার ডায়েরি খুলে পড়তে থাকে। সে তার মায়ের কাছে এই সম্পর্কে জানতে চাইলে তার মা জানায় অ্যাক্সিডেন্টের পরেও সে নর্মালি স্কুলে যেতে শুরু করে। তবে তার এই মেমোরি লসের বিষয়টা শুধুমাত্র ডক্টর আর ইজুমি জানে। তার মা তাকে বলে দেয় এটা যেন কেউ জানতে না পারে। যদি কেউ জানতে পারে তুমি ঘুমলে সবকিছু ভুলে যাও, তাহলে মানুষ তোমার সুযোগ নিতে পারে, তোমার সাথে খারাপ কিছু করতে পারে এটা ভেবে যে একবার ঘুমলে তুমি সব ভুলে যাবে। ব্রেকফাস্ট করতে এসে সে তার বাবা মাকে বলে, আমি তোমাদের অনেক অসুবিধা করছি তাই না? তার বাবা মা বলে, না না, আমরা তো তোমায় নিয়ে গর্বিত যে তুমি নিজের কথা না ভেবে অন্য এক বাচ্চাকে বাঁচাতে নিজে অ্যাক্সিডেন্ট করেছো। এবার মাউরি বলে ওঠে, এই একই কথা আমাদের মধ্যে রোজ দিনই হয় তাই না? এবার মা বাবা চুপ করে থাকে। সত্যি রোজ সকালে নিজের মেয়েকে তাদের এই একই কথা বলে শুরু করতে হয়। মাউরির প্রতিটা দিন শুরু হয় আশাহীন হয়ে, তবুও সে এইসব ফেস করছে রোজ। আর এখন সে একটা আশা খুঁজে পেয়েছে, সেই আশার নাম তুরু। তুরু সম্পর্কে এইসব কিছু ডায়েরি থেকে মুখস্থ করতে হয় তাকে। আজ তার ডেটে যাবার কথা, তাই সকাল থেকে রেডি হবার তোড়জোড় শুরু করে দেয়। সাহায্যের জন্য সে ইজুমিকে কল করে, তবে ইজুমি তাকে এতটা সিরিয়াসলি নেয় না। মাউরি জীবনের প্রথম ডেটে যাচ্ছে, সে খুবই নার্ভাস রয়েছে। তুরু তার জন্য নিজের হাতে রান্না করে এনেছে। তারা দুজন বসে খাবার খেতে খেতে গল্প করে। মাউরি বলে, তুমি তো বাড়ির অনেক কাজই পারো। তুরু জানায় তার মায়ের হার্টের প্রবলেম ছিল, আর এই জন্যই তার মা হঠাৎ করেই একদিন মারা যায়। হয়তো এজন্যই তার মার সমস্ত রেসিপি, বাড়ির কাজের সমস্ত নিয়ম একটা ডায়েরিতে লিখে রেখেছিল, যাতে ওই ডায়েরি দেখে মা চলে যাবার পরেও তারা এই সংসারের সমস্ত কাজ করতে পারে। দুজন এইভাবে গল্প করতে করতে মাউরির শিকারে ঘুমিয়ে পড়ে। আর ঘুম থেকে উঠে সে চমকে যায়। তুরুকে বলতে থাকে, তুমি কে? সে সব ভুলে গেছে আর সেখান থেকে দৌড়ে চলে আসে। এদিকে তুরু সব জায়গায় তাকে খুঁজতে থাকে। মাউরি তার ফোনের কল লিস্টে বেস্ট ফ্রেন্ড ইজুমির নাম্বারে কল করে বলে সে হারিয়ে গেছে। ইজুমি জিজ্ঞেস করে কি হয়েছে। মাউরি সব কথা বলতেই সে বলে, ঘাবড়ানোর কিছু নেই, তোমার ব্যাগে দেখো একটা নোটবুক আছে, প্রথমে সেটা পড়ো আর তুমি সেখানেই থাকো, আমি তোমাকে নিয়ে আসবো। এদিকে তুরু সব জায়গায় তাকে খুঁজতে থাকে। ইজুমি তাকেও কল করে জেনে নেয় তারা কোথায় আছে। অন্যদিকে মাউরি তার ওই নোটবুক পড়ে নেয়। এরপর সে তুরুর কাছে এসে ক্ষমা চায়, তাকে সমস্ত সত্যি কথা বলে দেয়। আর তুরু চুপচাপ সবকিছু শুনতে থাকে কিভাবে সে রোজ তার স্মৃতি রাতের ঘুমের সাথে সাথে হারিয়ে ফেলে। মাউরি তার কাছে ক্ষমা চায়, বলতে থাকে সে তুরুর সুযোগ নিয়েছে। একটা মিথ্যে প্রপোজ করার জন্যই সে তুরুকে তার বয়ফ্রেন্ড সাজাতে বাধ্য করেছে। তারা যদি এভাবে একসাথে থাকে তাহলে ভবিষ্যতে এমন বারবার হবে। তুরু বলে, কিন্তু আমি তোমার সাথে এইভাবে থাকতে চাই।
তুমি যদি ডায়েরিতে আজকের এই ঘটনা না লেখো তাহলে আগামীকাল তোমার এসব মনে থাকবে না। মাউরি জিজ্ঞেস করে, আমার এই রোগে তোমার কোনো অসুবিধা নেই তো? তুরু জানায়, না, আমি তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত সবচেয়ে বেশি উপভোগ করতে পারি। মাউরি এটা শুনে দারুণ খুশি হয়। ঠিক তখনই ইজুমি সেখানে আসে। সে তুরুকে বলে মাউরির ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস রয়েছে, তাই হয়তো ঘুমের মধ্যে সে এসব করেছে। সে তুরুকে নিজে কিছু বলে না, আর তুরু তাকে জানতে দেয় না সে সবটা জানে। রাতে মাউরি ডায়েরিতে আজকের সব ঘটনার কথা লেখে, তবে তুরুর কথা মনে পড়তেই সে পেজটাকে ছিঁড়ে ফেলে দেয়। পরদিন তুরু অনেক চিন্তায় আছে, হয়তো মাউরি আর তার সাথে দেখা করবে না। তবে তখনই মাউরি সেখানে আসে আর তুরুকে বলে, গতকাল এত সুন্দর একটা দিন আমায় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তার গতকালের ঘটনার কথা মনে নিয়ে জানতে পেরে তুরু এখন যেন স্বস্তি পায়। এরপর থেকে তারা দুইজন অনেক ভালো সময় কাটায়, আগের থেকে আরো অনেক বেশি বেশি করে কাছে আসতে শুরু করে। আর মাউরিও এখন আগের থেকে অনেক বেশি খুশি। তারা রোজ এভাবে অনেক সুন্দরভাবে দিনগুলো কাটাতে থাকে। আর এখন মাউরি ডায়েরির সমস্ত পাতা যেন তুরুকে ঘিরে পূর্ণ হয়। একদিন তুরু একটা মলে আসে, দেখতে পায় রাইটার ফুমিনো একটি বুক সাইনিং ইভেন্ট করছে। সেখানে ইজুমি তাকে দেখে নেয় আর চিৎকার করে তাকে ডাকে। এটা শুনে ওই রাইটার অর্থাৎ ফুমিনো এক্সাইটেড হয়ে তুরুকে ডাকে। আর এটা শুনে তো সবার সাথে সাথে ইজুমিও অবাক হয়ে যায়। তখনই আমরা জানতে পারি রাইটার ফুমিনো আসলে তুরুর বোন, যে তাদেরকে ছেড়ে চলে গেছে। ইজুমি তাকে বলে গিয়ে তার বোনের সাথে কথা বলতে। তখন তুরু বলে উঠে, তবে আমি তো এখনো আজকের মাউরির সাথে দেখাই করিনি। আজকের মাউরি এই কথাটা শুনেই ইজুমি অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, সে কি মাউরির ব্যাপারে জানে? তুরু জানায়, হ্যাঁ, আমি তাকে ডায়েরিতে লিখতে মানা করেছিলাম, কারণ আমি চাই আমাদের মধ্যে সম্পর্কটা এভাবে চলুক, আর আমি চাইবো তুমিও তাকে এটা না বলো। নিজের বেস্ট ফ্রেন্ডকেও যে একজন এতটা ভালোবাসে এটা জানতে পেরে ইজুমি অনেক খুশি। এরপর তুরু তার বোনের সাথে দেখা করতে আসে। এখানে আমাদের দেখানো হয় তুরুর গল্প। মা মারা যাবার পর থেকেই বাড়ির সমস্ত দায়িত্ব তার বোনের উপর এসে পৌঁছায়, আর তার বাবা সারাক্ষণ বই লেখার চেষ্টায় মগ্ন থাকত। এত কম বয়সে সংসারের সমস্ত দায়িত্ব পালন করে তার বোন যেন ক্লান্ত, তাই সুখ খুঁজতে সে সবসময় বই পড়ত। বাবা এত চেষ্টা করেও বই লিখতে পারছে না দেখে তার বোন নিজেই একটা বই লেখে। সেই বইয়ের জন্য তার বোন একটা ম্যাগাজিন অ্যাওয়ার্ডও পায়। আর এখন বোনের বই যেন তুরুর সুখ খুঁজে পাবার জায়গা হয়ে দাঁড়ায়। যাতে তার বোন নিজের সম্পূর্ণটা বই লেখাতে দিতে পারে, তাই তুরু সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। এইসব ভেবে তারা দুজনই অনেক ইমোশনাল হয়ে পড়ে। তার বোন হঠাৎ করে জিজ্ঞেস করে, তুমি কি কাউকে পছন্দ করো? তুরু অবাক হয়ে যায় আর বলে দেয় মাউরির কথা, তার সমস্ত অসুবিধার কথা। সে বলে, আমি চাই তার ডায়েরির সমস্ত পাতায় খুশি ভরে দিতে, রোজ তাকে একটা নতুন আশা দিতে। এটা শুনে তার বোন অনেক খুশি হয়। চলে যাবার আগে তার বোন বলে, তুরু, মাউরির জন্যই তুমি তোমার নিজের যত্ন নিও। তুরু অনেক খুশি হয়। আজ সে সম্পূর্ণভাবে বুঝতে পেরেছে যে সে মাউরিকে কতটা ভালোবাসে। তার জীবনের এখন একটাই লক্ষ্য, মাউরিকে রোজ সেই সমস্ত খুশি দেওয়া, যে খুশিগুলো এতদিন মাউরি জীবন থেকে বঞ্চিত রয়েছে। আজ তুরুর বোনের অ্যাওয়ার্ড ফাংশনের রেজাল্ট বেরোবে, তাই মাউরি ঠিক করে ততক্ষণ তারা তাদের বাড়িতে গিয়ে অপেক্ষা করবে। এরপর তারা দুজন লুকিয়ে লুকিয়ে তুরুকে তাদের বাড়িতে নিয়ে আসে। মাউরি ঘরে গিয়ে তুরুকে দেখতে পায়। তারা দুজন মিলে যে চাবির রিং কিনেছিল সেটা মাউরি তার ব্যাগে লাগিয়েছে। সে খুশি হয়ে বলে, মাউরি, তুমি তোমারটা ব্যাগে লাগিয়েছো আর আমি আমারটা আমার বাড়ির চাবিতে লাগিয়েছি। তবে মাউরি এটা সম্পর্কে কিছু মনে করতে পারছে না, কারণ সে এটাকে ডায়েরিতে লেখেনি। খুবই লজ্জিত হয়ে মাউরি নিচে চলে যায় চামচ আনার বাহানায়। তবে এই বিষয়টা তুরুকে খুব কষ্ট দেয়। এটাই তার ভালোবাসার প্রথম উপহার ছিল। সে বাড়ি চলে আসতে চায়, তবে ইজুমি তাকে টেনে বলে, তুমি কি জানতে না এমনটা কোনোদিন হতে পারে? তাহলে পালিয়ে যাচ্ছ কেন? সে বিছানার চাদর সরিয়ে দেখায় সেই সমস্ত ডায়েরির সমস্ত দেয়ালে লেখা, যা দেখে মাউরিকে রোজ সকালে সমস্ত কিছু মনে করতে হয়। এতটা অসুবিধার পরেও সে কখনই পালিয়ে যায়নি নিজের জীবন থেকে। এত কিছুর পরেও সে সবসময় নিজের মুখে সেই হাসিটাকে ধরে রেখেছে। তুরু একদম শান্ত হয়ে যায়। এরপর তারা দেখতে পায় ফুমিনো অর্থাৎ তুরুর বোনই সেই অ্যাওয়ার্ডটা পেয়েছে। তারা সবাই এতে অনেক খুশি। এদিকে তুরুর বাবা আজ জানতে পারে তারই মেয়ে আসলে বিখ্যাত লেখক ফুমিনো, যে আজ এত বড় অ্যাওয়ার্ড পেয়েছে। সে তুরুকে বলে, হয়তো এই জন্য সে আমাকে ছোট করে দেখে। আমি একজন ব্যর্থ বাবা, একজন ব্যর্থ লেখক।
এটা শুনে তুরু রেগে যায়। সে তার বাবার সেই সমস্ত রাইটিং প্যাড নিয়ে আসে যেগুলোতে তার বাবা একটা শব্দ লেখেনি। সে বলে, মা মারা যাবার পর থেকেই তুমি শুধু পালিয়ে বেরিয়েছো তোমার লেখা থেকে, তবে বোন এটা করেনি। সে তার জীবন থেকে, তার লেখা থেকে কখনোই পালিয়ে যায়নি। আর আজ তার বোন আবার বাড়িতে এসেছে সেই অ্যাওয়ার্ড হাতে নিয়ে। তার বাবা আজ প্রচুর ভেঙে পড়েছে, বুঝতে পেরেছে সে এতগুলো দিন শুধুই নষ্ট করেছে। তুরু তাকে বলে, বাবা তুমি আমাদের এত বছর ধরে বড় করেছো, আজও আমাদের পাশে আছো, তুমি অনেক ভালো একজন বাবা হয়ে থেকেছো, আর এখনো একজন ভালো বাবা হয়ে আছো। তাদের এই ভাঙ্গা পরিবারটা যেন আবার এক হয়ে যায়। এদিকে মাউরিকে এত ভালো আর্ট করতে দেখে তার বাবা মা অনেক বড় বড় আর্ট কলেজের ফর্ম এনে দেয়। তবে মাউরি সেখানে যেতে রাজি নয়, কারণ তার এই মেমোরি লসের রোগ নিয়ে সে এসব করতে পারবে না। পরদিন স্কুলে তুরু তাকে বোঝায় মাসল মেমোরি সম্পর্কে। মাসল মেমোরি আসলে যে সব কাজ আমাদের ব্রেন নয়, আমাদের শরীর মনে রাখে। যেমন সাইকেল চালানো, কারো যদি স্মৃতিশক্তি চলে যায় তবুও সে সাইকেল চালাতে ভুলে না। তুরু মাউরিকে বোঝায় ড্রয়িং এর ক্ষেত্রে এমনটি হয়, তুমি যত বেশি ছবি আঁকা প্র্যাকটিস করবে তত তোমার মাসল মেমোরি বিল্ড হবে, আর সেটা তোমার আঙ্গুল, তোমার হাত মনে রাখবে। এইভাবেই তুমি তোমার আর্টকে চালিয়ে যেতে পারো। আর এই জন্যই এখন থেকে সে রোজ ছবি আঁকতে শুরু করে, সব সময় ছবি আঁকে। একদিন দোকানে একটি হেয়ার ক্লিপ ট্রাই করলেও মাউরি সেটা কিনে না। সেখান থেকে চলে এলে সেই ক্লিপটাকে কিনে এনে গিফট করে তুরু। মাউরি তো এটা দেখে দারুণ খুশি হয়। এইভাবে তুরু রোজ তাকে একটু একটু করে আশা দেয়, তার প্রতিটা দিনকে স্পেশাল করে তোলে। পরদিন ফায়ারওয়ার্ক ফেস্টিভ্যালে মাউরি ট্র্যাডিশনাল পোশাক পরে তুরুর দেওয়া ওই হেয়ার ক্লিপটা পরে আসে। তুরু মাউরির রূপের বর্ণনাও করে, এতে সে অনেক খুশি। তারা দুজন পরস্পরের হাত ধরে এই ফায়ার ওয়ার্কটা দেখতে থাকে। তবে মাউরি অনেক কষ্ট পাচ্ছে। এতটা গুরুত্বপূর্ণ দিন, এতটা গুরুত্বপূর্ণ মুহূর্ত সে কাল সকালেই ভুলে যাবে। তুরুর হাতের এই উষ্ণ স্পর্শটাও সে কালকেই ভুলে যাবে। সে কান্না করতে থাকে আর বলতে থাকে, আমি এসব ভুলতে চাই না, এসব কিছুই ভুলতে চাই না। তুরু তার চোখের জল মুছে দিয়ে বলে, তুমি এসব ভুলবে না, কোনো স্মৃতি সম্পূর্ণভাবে মুছে যেতে পারে না। মাউরি তাকে জিজ্ঞেস করে, তুরু তুমি সবসময় আমার পাশে থাকবে তো? তুরু বলে, আমি সবসময় তোমার পাশে থাকবো। আচ্ছা তুরু, আমি কি 3 নম্বর নিয়মটা ভাঙতে পারি? তুরু বলে, এই নিয়মটা আমি অনেক আগেই ভেঙে ফেলেছি, আমি তোমায় অনেক আগে থেকেই ভালোবেসে ফেলেছি মাউরি। এই বলে সে মাউরির ঠোঁটে চুমু এঁকে দেয়। আর মাউরি প্রার্থনা করতে থাকে তুরু যেন সারা জীবন এভাবে তার পাশে থাকে। আজ তাদের গ্রাজুয়েশন ডে, স্কুলের শেষ দিন। মাউরিকে এমন খুশি দেখে ইজুমি ভাবতে থাকে, আমি তাদেরকে সবচেয়ে কাছ থেকে দেখেছি, আর তারপর আমি একা হয়ে গিয়েছি। আর এখানে রয়েছে একটা টুইস্ট। মাউরি তাকে বলতে থাকে, তোমার জন্য আমি গ্রাজুয়েশন কমপ্লিট করতে পেরেছি, তুমি আমার প্রতিটা দিন স্পেশাল করেছো। সেই অ্যাকোরিয়াম, পিকনিক, ফায়ারওয়ার্ক, হাতের রান্না সবকিছুই আমার সারা জীবন মনে থাকবে। যদিও আমার কিছু মনে নেই, তবুও মনে থাকবে এই ডায়েরি থেকে। তুরুর কাছে থাকা এই চাবির রিংটাও ইজুমির কাছে রয়েছে। কিন্তু কেন মাউরির তুরুর কোনো কথা মনে নেই? কেন ইজুমি তাকে কিছু বলছে না? সেদিন মাউরিকে বাড়ি পাঠিয়ে দিয়ে ইজুমি তুরুকে বলেছিল, তোমাদের দুজনকে দেখে আমার ভালোবাসার উপর বিশ্বাস বেড়ে গিয়েছে। এখন থেকে তোমাকেও সবসময় আমি মনে রাখবো, কারণ তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধুর মধ্যে একজন। তবে তুরুর মন ভালো নেই। সে তাকে বলে, আমার হার্টের অবস্থা হয়তো আমার মায়ের মতো। গতকাল আমি হঠাৎ করেই অজ্ঞান হয়ে গিয়েছি। ডক্টর কিছু টেস্ট করাতে বলেছে, যেই টেস্টগুলো আমার মায়েরও করানো হয়েছিল। তাই রেজাল্ট আসার আগেই আমি তোমাকে কিছু বলতে চাই ইজুমি, যদি আমার কিছু হয়ে যায়। পরদিন বিকেলে ইজুমির কাছে তুরুর ফোন আসে। ফোনটা রিসিভ করতেই তুরুর বোন জানায় তার ভাই গতকাল রাতে মারা গিয়েছে। ইজুমি এটা শুনে একদমই ভেঙে পড়ে। অনেক ইতস্ততা করলেও শেষ পর্যন্ত সে মাউরিকে তুরুর মৃত্যুর কথা বলে। যদিও মাউরি আজ তার ডায়েরি পড়েনি, যদিও সে আজ তুরুকে চেনে না, তবু তার ছবিটা দেখে সে যেন ঠিক থাকতে পারছে না, প্রচুর কান্না করছে। ইজুমি তাকে বলে দেয় তারা দুজন দুজনের জন্য কতটা পারফেক্ট ছিল, কতটা ভালোবাসতো। এটা শুনে মাউরি প্রচুর ভেঙে পড়ে কান্না করতে থাকে। সে ঘুমাচ্ছিল না, যাতে সে তার ভালোবাসার মানুষকে ভুলে না যায়। তার মানসিক অবস্থা খুব খারাপ হয়ে পড়ছিল। তাই ইজুমি তুরুর বোন ফুমিনুর কাছে আসে, তাকে জানায় তার ভাইয়ের শেষ ইচ্ছে কি ছিল। তুরু সেদিন তাকে বলেছিল, ইজুমি যদি আমার কিছু হয়ে যায় তবে মাউরির ডায়েরি থেকে আমায় মুছে দিও। তার ডায়েরিতে আমি না থাকলে তার স্মৃতিতেও আমি থাকবো না, আর একমাত্র তাহলেই আমাদের কোনো দিনও দেখা হয়নি। প্লিজ এটা করে দিও।
আর এসব শুনে তুরুর বোন রাজি হয়ে যায় মাউরির ডায়েরিটাকে পুনরায় লিখতে। এরপর ইজুমি মাউরির বাড়িতে গিয়ে সমস্ত ডায়েরি নিয়ে ফটোকপি করে সেটাকে ফুমিনোর কাছে দেয়। আর ফুমিনো মাউরির ডায়েরি থেকে একটা একটা করে তুরুর সমস্ত স্মৃতি মুছে দিয়ে মাউরির জীবন থেকে তুরুকে চিরতরে মুছে দেয়। ইজুমি মাউরির ফোন থেকে সমস্ত ছবি এবং ভিডিও তার কম্পিউটারে মুভ করে নেয়। এরপর তার ঘরের সমস্ত লেখাগুলো থেকে তুরুকে মুছে দেয়। এই কাজগুলো তার কাছে খুব সহজ ছিল না। সে এসব করতে করতে প্রচুর কান্নাও করছিল। তবুও বন্ধুর জীবন থেকে এই কষ্টকে মুছে দিতে সমস্ত কষ্ট সে নিজের মধ্যে নিজের কাছে রেখে দেয়। এই সব কিছুই আসলে ইজুমি মাউরির ডায়েরি থেকে পড়ছিল। তবে আজ ইজুমি আর এসব লুকিয়ে রাখতে পারে না। সে তার বেস্ট ফ্রেন্ডের ভালোবাসাকে এইভাবে কেড়ে নিতে পারে না। তাই আবার তার পুরনো ডায়েরি নিয়ে আসে মাউরির কাছে। দেখতে পায় মাউরি তার পুরো ঘর জুড়ে শুধু তুরুর ছবি এঁকেছে। মাউরি বলে, আমি জানি না কেন, তবে আমার আঙ্গুল যেন বারবার শুধু তাকেই এঁকে চলেছে। এসব দেখে ইজুমি প্রচুর কান্না করে। সে মাউরিকে তার ডায়েরি দিয়ে সবকিছু খুলে বলে, তার কাছে ক্ষমা চাইতে থাকে তার ভালোবাসাকে এভাবে তার কাছ থেকে লুকিয়ে রাখার জন্য। আর মাউরি তাকে ধন্যবাদ জানায় তার ভালোবাসার মানুষের শেষ ইচ্ছেটাকে এতদিন ধরে পূরণ করে রাখার জন্য। আবার সে ওই ডায়েরি পড়ে এক এক করে তুরুর সাথে কাটানো সমস্ত স্মৃতির কথা মনে করে। জানতে পারে কিভাবে প্রথম দেখাতেই তুরুকে তার ভালো লেগেছিল, কিভাবে তারা একে অপরের সাথে ছিল, একে অপরকে ভালোবেসেছিল, কিভাবে সে রোজ তার দিনগুলোকে স্পেশাল করে তুলেছিল। পরদিন সে তুরুর সমাধিতে আসে। সেখানে তার সামনে বসে প্রে করে ফেরার সময় ফুমিনুকে বলে, আমি এখনো তুরুর কথা মনে করতে পারিনি। এই স্মৃতিগুলো এখনো আমার মনে পড়েনি। তবে সবাই তাকে ভুলে গেলেও আমি একটু একটু করে তাকে মনে রাখবো। আমার মধ্যে এখনো কোনো অংশ রয়েছে যেই অংশের জন্য তুরু খুবই ইম্পর্ট্যান্ট। একদিন মাউরি ইজুমির সাথে বেড়াতে আসে। সে তাকে জানায় সে আর্ট কলেজে ভর্তি হবে। তুরু তাকে বলেছিল তার কিছু মনে না থাকলেও সে অনেক কাজ করতে পারবে, যেমন ড্রয়িং করা। ইজুমি আজ মাউরির জন্য অনেক খুশি। তারা দুজন কথা বলতে বলতে সেখানে ঘুমিয়ে পড়ে। আর মাউরি চোখ খুলতেই পাশেই তুরুকে দেখতে পায়। সে তার পাশে বসে তার দিকে তাকিয়ে হাসছে। আর মাউরি আবার তুরুকে দেখে অনেক খুশি। সে মনে মনে ভাবতে থাকে এই পৃথিবীতে সবসময় কিছু জিনিস হারিয়ে যাচ্ছে, তবে তাদের মধ্যেও কিছু জিনিস রয়েছে যা কখনই হারায় না, চিরকাল রয়ে যায়। আর আজ মাউরি বুঝতে পেরেছে তুরু এই পৃথিবী থেকে চলে গেলেও সে বেঁচে আছে। তুরু তার নিজের মধ্যে বেঁচে আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের এক্সপ্লেনেশনটি। শুধু এটুকুই বলবো, ভালোবাসার অনুভূতি কোনো স্মৃতি বা সময়ের উপর নির্ভরশীল নয়, বরং এটি হৃদয়ের এক গভীর উপলব্ধি। যদিও স্মৃতি হারিয়ে যায়, কিন্তু ভালোবাসা তার চিহ্ন রেখে যায়। এই গল্পটি প্রমাণ করে যে শর্তহীন ভালোবাসা এবং ত্যাগী একটি সম্পর্ককে চিরন্তন করে তুলতে পারে। তুমি যদি কখনো কাউকে নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকো, তাহলে এই মুভির শেষ দৃশ্য হয়তো তোমাকে অষ্টসিক্ত করবে। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই মনে করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখে দিও। আর কমেন্টে জানিয়ে দিও এই মুভির কোন অংশটা তোমার সবচেয়ে বেশি হৃদয় ছুঁয়ে গিয়েছে। তো ভালো থেকো, ধন্যবাদ।